তো আমরা পড়তেছিলাম দ্বাদশ অধ্যায় সফল উদ্যোক্তাদের জীবনে থেকে শিক্ষণীয়, মনে আছে যে আমরা ঈদের আগে রোজার মধ্যে এই চ্যাপ্টারটা পড়ছিলাম। আচ্ছা, তো এই অধ্যায়ের যে দুইজন মনীষী মানে ব্যবসায়িক লিডার বা ব্যবসা মানে সফল উদ্যোক্তা যাদেরকে বলে, সেই দুইজনের সম্পর্কে আমরা পড়ছিলাম। একজন ছিলেন জহুরুল ইসলাম এবং আরেকজন কে ছিলেন? স্যামসন এইচ চৌধুরী। এই দুইজনের সম্পর্কে আমরা পড়ছি। আর আমাদের ক্লাস 9 এর যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী এই অধ্যায়ে শুধুমাত্র আমরা এই যে দুইজন ব্যবসা উদ্যোক্তা সম্পর্কে আমাদের পড়তে হবে। মনীষীর কথাই পড়বো। হ্যাঁ হ্যাঁ, ওনারা মনীষী না, ওনারা একটা ব্যবসা উদ্যোক্তা, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু আমরা দুইজনের সম্পর্কে পড়ে ফেলছি আর আমাদের কোনো মনে হয় সমস্যা নাই দুইজন সম্পর্কে পড়তে, আমরা কি বাসে একটু দেখছিলাম দুইজনের সম্পর্কে দেখা হয়েছিল? না, দেখা হয়নি। আচ্ছা, তো আজকে যেহেতু আমাদের এই অধ্যায়ে যা পড়া সেটা আমরা পড়ে ফেলছি, তো আজকে আমরা কি কি পড়বো বলো তো? আজকে আমরা অন্য অধ্যায় পড়বো। না, অন্য অধ্যায়ে যাব না, আজকে এই অধ্যায়, হ্যাঁ, দ্বাদশ অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেটা আমরা শেষ করব। কারণ আজকের যে কি বলে আমাদের যে অধ্যায়টা পড়া হচ্ছিল দ্বাদশ অধ্যায়, সে দ্বাদশ অধ্যায়ের তো পড়াগুলো শেষ, দুইজন ব্যবসা উদ্যোক্তা সম্পর্কে আমরা পড়ে ফেলছি। সো আমরা এখন চেষ্টা করব অনুশীলনীটা সলভ করতে। আমার মনে হয় আমরা পারবো, ঠিক আছে, কারণ আমরা আগের অধ্যায়গুলো থেকে যা পড়ছি, দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় মনে আছে এগুলো? যে প্রথম অধ্যায় ছিল ব্যবসা উদ্যোগ সম্পর্কে একদম বেসিক ধারণা, দ্বিতীয় অধ্যায় উদ্যোগ এবং উদ্যোক্তা পড়ছি না? এগুলো থাকলে এবং এই অধ্যায়ে আমরা যা পড়ছি যে ব্যবসা উদ্যোক্তাদের কোন কোন গুণাবলী থাকতে হয়, কিভাবে তারা সফল হন, এই সম্পর্কে পড়ছি, মনে হয় পারবো। আচ্ছা দেখো, প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নে চলে যাচ্ছি। বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর প্রতিষ্ঠাতা কে? মনে আছে? আমাদের পড়ার মধ্যে কিন্তু পড়ে গেছে এটা। কে মনে নাই? জহুরুল ইসলাম। হ্যাঁ, উনি বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর প্রতিষ্ঠাতা ছিলেন। তারপর উদ্যোগ কি দেখো, কোন কাজ শুরু করার প্রাথমিক প্রচেষ্টা, ব্যবসায় স্থাপনের কার্যক্রম গ্রহণ, পণ্য বাজারজাতকরণের কার্যক্রম এবং ব্যবসার জন্য অর্থ সংস্থান। কোনটা হবে? উদ্যোগ। কাজ করার শুরু প্রাথমিক প্রচেষ্টা। হ্যাঁ এক্স্যাক্টলি, দেখো ক হবে। হ্যাঁ ক হবে, কারণ কোন উদ্যোগ বলতে যে কোনো কাজ নিজের মানে নিজের উদ্যমে শুরু করাটা, কোনো কিছু করার প্রচেষ্টাটা, ঠিক আছে। কিন্তু ব্যবসা উদ্যোগ যদি বলতো তাহলে আমরা বলতাম ব্যবসায় স্থাপনের কার্যক্রম গ্রহণ, তাই না? জি মিস। শুধুমাত্র আনিশা কথা বলতেছে, বাকিরা কি কথা শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ, তো শুনতে না পারলে বলবে বা কোনো প্রবলেম হলে বলবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি যেটার মাধ্যমে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দিব। জনাব সাদমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শিক্ষার হার বাড়ানোর লক্ষ্যে তিনি নিজ গ্রামে একটি বিদ্যালয় স্থাপনে 10 লক্ষ টাকা ব্যয় করেন। উক্ত বিদ্যালয়ে 50 জন শিক্ষক কর্মচারী নিয়োগপ্রাপ্ত হয়, এতে তার সুনাম বৃদ্ধি হয়। 3 নাম্বার প্রশ্ন, কোন ধরনের দায়বদ্ধতা থেকে জনাব সাদমান বিদ্যালয় স্থাপন করেন? বলো তো কোনটা হবে? সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, পারিবারিক। কেন সামাজিক হবে বলো তো? কারণ বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। আচ্ছা দেখো, এখানে মূলত এটা কারণ না, সমাজের প্রতি ব্যবসার প্রতিষ্ঠানের, ঠিক আছে, কিছু দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। যেমন ব্যবসা শুধু নিজের উন্নয়নের কথাই চিন্তা করবে না, নিজের সাফল্যের কথাই চিন্তা করবে না, একই সাথে ব্যবসাতে একটা সামাজিক প্রতিষ্ঠান, তাই না? মানে মানুষকে নিয়ে এবং মানুষের জন্য স্থাপিত একটা প্রতিষ্ঠান। তো এর উন্নতির সাথে সাথে যেন তার সমাজ, তার আশেপাশে যে সমাজ আছে, মানে যে মানুষগুলো আছে তাদেরও যেন উন্নয়ন হয়, এর জন্য এই দায়বদ্ধতা থেকে যা করা হয় এটাকে বলে সামাজিক দায়িত্ব পালন। বুঝতে পারতেছো? যেমন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান হাসপাতাল তৈরি করে দেয়, তারপরে স্কুল তৈরি করে, তারপর বিভিন্ন স্টুডেন্টদেরকে বৃত্তি দেয়, স্কলারশিপের মতো কিছু দেয়, উপবৃত্তি। এই সম্পর্কে জানি না, এগুলো হলো সামাজিক দায়িত্ব পালন, গাছ লাগায়। হ্যাঁ, আচ্ছা 4 নাম্বার, দেশকে এগিয়ে নিতে জনাব সাদমানের মতো উদ্যোক্তারা ভূমিকা রাখেন। কি কি ভূমিকা রাখেন?
কর্মসংস্থান তৈরির মাধ্যমে জীবনযাত্রা মান উন্নয়নে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে। কোনগুলো হবে? 1 2 1 3 2 3 1 2 3 কোনগুলো হবে বলতো? আনিশা বলতে চাচ্ছিলে। উদ্দীপকটা একটু আবার দেখি। 1 2 3 1 2 3 আচ্ছা, উদ্দীপকটা হ্যাঁ, একটু। উদ্দীপকটা দেখো। জি মিস 1 2 3 আচ্ছা, 1 2 3 কেন হবে বলো তো? মিস হলো গিয়ে এক হলো কর্মস্থান যা তৈরি, তিনি যে প্রতিষ্ঠানটা শুরু করেছেন এটার মাধ্যমে 50 জন কর্মচারী নিয়োগের মানে শিক্ষক নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি হচ্ছে, তার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, তারা স্বাবলম্বী হচ্ছেন এবং গ্রামীণ তিনি যে প্রতিষ্ঠানটা তৈরি করেছেন নিজ গ্রামে একটি বিদ্যালয় তৈরি করেন, সেটার মাধ্যমে গ্রামের অবকাঠামো উন্নয়ন হচ্ছে। আচ্ছা, দেখো, 50 জন শিক্ষক নিয়োগের মাধ্যমে তিনি কর্মসংস্থান সৃষ্টি করছেন, ঠিক আছে। তাদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের কি আয় হচ্ছে, ঠিক আছে। তারা হয়তো আগে বেকার ছিলেন, তো তারা এখন নতুন চাকরি করতেছেন, নতুন চাকরির মাধ্যমে কি তাদের অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হলেন, তাদের জীবনযাত্রা মানও বৃদ্ধি পেল। আর একটা স্কুল কলেজে যে কোনো একটা এলাকায়, ঠিক আছে, গ্রামীণ এলাকায় যদি একটা স্কুল হয়, তাহলে সেই এলাকায় মানে বাচ্চারা কি পড়াশোনার সুযোগ পাবে না? তারপর একটা হাসপাতাল জি হয়, মিস। হ্যাঁ। তো এরকম কিছু যদি হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হয়। তো এখানে 1 2 3 হবে। আচ্ছা, এখন হলো আমরা সৃজনশীল প্রশ্ন দেখব। তো সৃজনশীল প্রশ্ন প্রথমের উদ্দীপকটা কে পড়বে? নিজের থেকে কেউ পড়তে চাই? আচ্ছা আমি পড়ি। আনিশা পড়তে চাচ্ছ, আচ্ছা পড়ো। এম.কম পাশ করার পর জনাব ইশতিয়াক একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। চাকরির নিয়ম কানুন, অন্যের অধীনে কাজ করা ইত্যাদি ভালো না লাগায় চাকরি ছেড়ে নিজেই উদ্যোগ গ্রহণ করে একটি ওষুধের ব্যবসা শুরু করেন। পরবর্তীতে পরিশ্রম, সততা, নিষ্ঠা ইত্যাদি পুঁজি পুঁজি করে রাজ ফার্মা নামে একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে অনেক লোক কাজ করছেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর প্রতিষ্ঠাতাকে। আচ্ছা আনিশা, যুক্তি বলতে আমরা প্রশ্নগুলো পরে দেখি, আমরা আগে উদ্দীপকটা দেখি, ঠিক আছে। প্রশ্নগুলো আমি বলবো, তারপর উত্তরগুলো তোমাদের বলতে হবে। দেখো এখানে উদ্দীপকটা কি বলছে, খুবই সোজা একটা উদ্দীপক। তারপর আবার একটু রিপিট করছি। এখানে জনাব ইশরাকের কথা বলা আছে, যিনি কিনা এম.কম পাশ করছেন। এম.কমটা এখন আর তেমন একটা নাই। আগে যখন মাস্টার্স মানে মাস্টার্স যে ডিগ্রিটা, সেটাকে এম.কম বলা হতো। যারা কমার্সের সাবজেক্টের উপর মাস্টার্স করতেন তাদের ডিগ্রিতে বলা হতো এম.কম। তো উনি এই পাশ করার পর, বুঝতেই পারতেছো, উচ্চশিক্ষা গ্রহণ করার পর উনি কি করছেন, একটা ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি শুরু করেন। চাকরির যে নিয়ম কানুন গুলো আছে এবং চাকরি করার ক্ষেত্রে ব্যাপারটা কি থাকে, একজনের অধীনে, মানে তোমার একজন বস থাকবে, তিনি যা বলবেন, যেভাবে বলবেন সেভাবেই কি কাজ করতে হবে, ঠিক আছে। মানে অন্য আরেকজন মানুষের অধীনে কাজ করতে হবে। এই জিনিসটা ওনার কোনো মতে ভালো লাগে নাই, হ্যাঁ। তো এই ভালো না লাগার কারণে তিনি কি করলেন, চাকরিটা ছেড়ে দিলেন। বুঝতে পারছি? আচ্ছা, চাকরি ছেড়ে দিয়ে উনি কি করলেন, নিজেই একটা উদ্যোগ নিলেন। ওই যে ওষুধের ব্যবসা সম্পর্কে উনি জানেন, এর আগে যেহেতু উনি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা ওষুধের কোম্পানিতে কাজ করছেন, সো ওষুধ কিভাবে বিক্রি করতে হয়, হ্যাঁ, ওই সংক্রান্ত একটা ব্যবসা তিনি শুরু করলেন, ছোট্ট একটা ব্যবসা। পরবর্তীতে পরিশ্রম, সততা, নিষ্ঠা ইত্যাদি পুঁজি করে রাজ ফার্মা নামে একটি ওষুধ প্রস্তুতকারী, দেখো আগে হয়তো উনি ছোটখাটো হয়তো ওষুধ বিক্রির একটা প্রতিষ্ঠান ছিল, মানে একটা দোকান ছিল। তো এরপরে কি উনি এতটা পরিশ্রম করছেন, সততা ছিল, নিষ্ঠা ছিল, এবং সবকিছু নিয়ে উনি কি একটা ওষুধ প্রস্তুতকারী একটা প্রতিষ্ঠানই গঠন করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে অনেক লোক কাজ করছেন। একসময় উনি চাকরি করতেন, বাট এখন ওনার প্রতিষ্ঠানে অনেক মানুষ চাকরি করে। আচ্ছা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? আমরা পড়ছি, এটা আমাদের পড়ার মধ্যে পড়ে গেছে, বলো তো কে? স্যামসন এইচ চৌধুরী, তাই না? মাত্র 4 জন বন্ধু মিলে 20,000 টাকা করে পুঁজি দিয়ে, 80,000 টাকা দিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস গঠন হয়েছিল, আমাদের মনে আছে? হ্যাঁ। তারপরে ঝুঁকি বলতে কি বোঝায় বলো, কি বুঝি আমরা ঝুঁকি বলতে?
ঝুঁকি বলতে আনিশা মিউট হয়ে গেছে। জি মিস, চিন্তা করতেছি ঝুঁকি বলতে কি বোঝায়, সংজ্ঞাটা আচ্ছা কি দিব। আচ্ছা, ভুল হলেও সমস্যা নেই, তোমার যা মনে হয় সেটা বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যা মনে হয়, বা তুমি উদাহরণ দিয়েও বলতে পারো। আর শুধু আনিশাই বলতেছে, অন্যরা কি বুঝতে পারতেছি না? অন্যদের পড়তে ভালো লাগছে না? ঝুমু, লামিয়া, রাথিলাও তো আছে, কথা বলছে না কেন? লামিশা আছে। কেউ বলতে পারবো না ঝুঁকি বলতে কি বোঝায়? মিস হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠা করার পর মিস বুঝতে পারতেছি না কিভাবে বলবো যে, মিস আপনি কিভাবে বলেন, বুঝতে পারতেছি মিস না বলবে? বুঝতে কিভাবে বলবো। পারছি বাট গুছায় বলতে পারতাছি না। আচ্ছা, বুঝতে মানে পারছি কিন্তু বুঝায় বলতে পারতেছি না। আচ্ছা, হইতে পারে, এরকম হইতে পারে, বাট মানে কি বুঝতেছো বা কি মাথায় আসতেছে সেটা বলো, কারণ তুমি বলতে পারতেছি না এর জন্য যে তোমার একটা ভয় লাগতেছে বা একটা কনফিউজ লাগতেছে যে আমি যদি বলি ভুল হয়ে যাবে, আমি বলতে পারবো না, বা বললে হয়তো অন্যরা কি মনে করবে, বা ম্যাডামই হয়তো লাভ বা মানে ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনার ক্ষেত্রে লাভ হবে বা ক্ষতি হবে, এরকম মানে কি একটা। আচ্ছা, আনিশা অনেক জটিল করে ভাবতেছে, ঠিক আছে? আনিশা এত জটিল করে ভাবতে গেলে বলতে সমস্যা হবে। আচ্ছা, সাধারণ কথায় আমরা ঝুঁকি বলতে আসলে কি বুঝি? মানে আমরা যদি বলি আরে এই কাজটা তো অনেক রিস্ক আছে, তাই না? এরকম বলি না যে এই কাজটা তো অনেক রিস্কি, বা এই কাজে ঝামেলা আছে, ঝুঁকি হইতে পারে, এরকম বলি না কিছু কাজের ব্যাপারে? মানে অনেক কঠিন এরকম কঠিন কিছু। না, দেখো, যেখানে কোনো রকমের ক্ষতির সম্ভাবনা আছে সেটারই কিন্তু আমরা ঝুঁকি বলি, তাই না? যে ক্ষতি জি হইতে মিস। পারে, সম্ভাবনা ক্ষতি হবে এই নিশ্চয়তা যখন থাকবে তখন কিন্তু আমরা বলবো না যে এটা ঝুঁকি, না, সেটা ওইটা ক্ষতি, আমরা জানি শিওর ওইখানে ঝুঁকির কোনো কাহিনী নাই, বাট যেইখানে সম্ভাবনা আছে ক্ষতি হইতেও পারে নাও হইতে পারে, হয়তো সম্ভাবনা একটু বেশি থাকতে পারে বা কম থাকতে পারে, তো যখনই তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সেটাকে ঝুঁকি বলবো, বুঝছি? তার মানে ঝুঁকি বলতে কি জি বুঝায়? মিস। ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে, এইটাই হলো ঝুঁকি, এত কঠিন কিচ্ছু না, খুব সোজা জিনিস, মনে থাকবে এরপর থেকে। মিস আরেকবার জি বলেন, মিস। লিখে নেই। আচ্ছা, ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে, ক্ষতি হতে পারে এরকম কোন সম্ভাবনা থাকাটাকে ঝুঁকি বলে, লিখছো? মেয়েরা রেসপন্স করো। জি মিস বুঝেছি। আচ্ছা, তো দেখো, এই যে ঝুঁকি, সেই ঝুঁকিটা বিভিন্ন রকমের হইতে পারে। আমি যখন শুধু ব্যবসা করব তখনই কি আমার ঝুঁকি থাকবে? ব্যবসা ছাড়া আমাদের ব্যক্তিগত জীবনে কোনো ঝুঁকি নাই? ব্যবসা ছাড়া জি মিস আছে। আছে। দেখো, তুমি আজকে শখ করে হয়তো কিছু একটা রান্না করতে গেলে, হ্যাঁ, এখন তুমি হয়তো খুব এক্সপার্ট হইতে পারো, তাইলে সেক্ষেত্রে তোমার রান্না করার ক্ষেত্রে তোমার রান্নাটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম। বাট তুমি যদি আমার মতো হও, আনাড়ি হও, তাইলে রান্না করতে গেলে তোমার খাবারটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ক্ষেত্রে খাবার নষ্ট হওয়ার ঝুঁকিটা কার বেশি, আমার মতো আনাড়িদের নাকি যে এক্সপার্ট তার? মিস আমাদের মতো, আমার মতো বললেন না মিস, আমাদের মতো বলেন। আচ্ছা আচ্ছা, না না, কিন্তু আমরা পারি আমি না। জানি তোমাদের মধ্যে অনেকেই রান্না বান্না খুব ভালো পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল, ঠিক আছে? তো দেখো, আমরা শুধু যখন ব্যবসা করব তখনই যে আমাদের ঝুঁকি থাকবে তা কিন্তু না, ব্যক্তিগত জীবনে বিভিন্ন রকমের কাজ যেখানে কিনা নষ্ট হওয়া বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সেটাই ঝুঁকি, ঠিক আছে? এই যে আমরা রাস্তাঘাটে যাওয়া আসা করি, হাঁটা চলা করি, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, এটাও কিন্তু ঝুঁকি। কিসের ঝুঁকি? আমাদের জীবনের উপরে ঝুঁকি, তাই না? আবার দেখো, এখন কিন্তু আমরা অনেক ঝুঁকির মধ্যে আছি, এই যে কোভিড এর সময় যে বলে যে মাস্ক ব্যবহার না করলে বা আমরা যদি সামাজিক স্বাস্থ্যবিধি না মেনটেন করি তাহলে কিন্তু আমাদের কি কোভিড এ আক্রান্ত হওয়ার আশঙ্কা বা ঝুঁকি আছে, এটা বলি না? তো এটাই, তো এইটাকে আমরা ঝুঁকি বলতে কি বোঝায়? ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলি। বাট ঝুঁকিটাকে আমরা দুইটা পার্সপেক্টিভ থেকে বলতে পারি, একটা হলো ব্যবসায়ের দিক থেকে, আরেকটা কি সাধারণ দিক থেকে। বাট আমরা যেহেতু ব্যবসায় উদ্যোগ নিয়ে পড়তেছি, সো আমরা যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকিটাকে এক্সপ্লেন করি তাহলে সেটা আরো বেশি ভালো হবে, তাই না? দেখো, তুমি ব্যবসা করতেছো কিসের জন্য? অবশ্যই মুনাফা অর্জনের জন্য।
মুনাফা নাকি অর্জনের জন্য। তোমার লস হবে, তুমি বিক্রি সেল নো জানি মিস। করতেছো ব্যবসা, সেটা তুমি বিক্রি করতে পারবে না, এরকম তো না। তোমার অবশ্যই লাভের আশায় তো তুমি মুনাফা অর্জনের উদ্দেশ্যেই তো তুমি ব্যবসা করতেছো। জি বাট মিস। তুমি যাই নিয়ে ব্যবসা করো না কেন, সেটা যে 100% তুমি বিক্রি করতে পারবা, তোমার পণ্যগুলো যে সেলস হবে, বা তুমি যেই টাকা পয়সা সময় এবং তুমি যে রিসোর্স গুলো ইনভেস্ট করতেছো সেটা যে 100% কাজ করবে, তোমার ব্যবসাটা যে ধরা খাবে না, এটার কোনো নিশ্চয়তা আছে? কখনো বলতে পারবা? নো মিস। কখনোই এটাই বলা ঝুঁকি। যাবে না। হ্যাঁ, এই যে দেখো তোমার ব্যবসার ক্ষেত্রে তুমি যা বিনিয়োগ করতেছো, সেই বিনিয়োগকৃত অর্থ, সম্পদ এবং মানে তোমার ব্যবসার যে পণ্য, এই সবকিছু ক্ষতি হওয়ার সম্ভাবনাটাকে আমরা কি বলবো? কি বলবো? বলতে হবে, বলো কি বলবো? ঝুঁকি। এরপর থেকে আর ভুলবো? মনে থাকবে ঝুঁকি নো কাকে মিস। বলে? আচ্ছা জি মিস। আচ্ছা, এরপরে গ নাম্বার প্রশ্ন, উদ্যোক্তার কোন গুণটি ইশরাককে উদ্যোক্তা হতে সাহায্য করেছে? দেখো এখানে কিন্তু বলেন উদ্যোক্তা আত্মবিশ্বাস। হিসেবে সফল হতে সাহায্য করছে, সফল হওয়ার কথা কিন্তু বলে নাই, মানে সে উদ্যোক্তা হয়েছে কেন বলো তো, কি মনে হয়? মিস আত্মবিশ্বাস হবে। আত্মবিশ্বাস, নিজের উপর বিশ্বাস ছিল। না না না, হ্যাঁ, হ্যাঁ বলো আনিশা, কি এই মনে যে হয়? এখানে তো লেখাই আছে পরিশ্রম, সততা, নিষ্ঠা। আচ্ছা, এগুলোর মাধ্যমে সে তার ব্যবসাটাকে একটা নতুন একটা ফর্ম মানে প্রস্তুত করে অনেক বড় জায়ান্ট একটা বিজনেস হিসেবে সে প্রতিষ্ঠিত করতে পারছে। বাট শুরুটা হয়েছিল কি? শুরুটা কিন্তু হয়েছিল ছোট্ট একটা ব্যবসা দিয়ে, ওষুধের ব্যবসা শুরু করছিলেন নিজে উদ্যোগ নিয়ে। বাট কেন সেই উদ্যোগটা নিয়েছিল বলতো? মানে এই যে তিনি যে ব্যবসা করবেন, ঠিক আছে, চাকরি যে করবেন না, চাকরিটা বাদ দিয়ে যে ব্যবসা করলেন, কিসের জন্য কারো করলেন? অধীনে করবেন না, এটার জন্য সেলফ রেসপেক্ট। এক্স্যাক্টলি। দেখো এই যে কিছু মানুষ আছে না, নিজের স্বাধীন মতো কাজ করতে চায়, কারো অধীনে, মানে জি সারাক্ষণ মিস। কেউ জি ইনস্ট্রাকশন মিস। দিতে থাকবে, কি করব সেটা সেটা বলতে হবে। হ্যাঁ, অন্যের মন মতোই কাজ করতে হবে, এই ব্যাপারটা পছন্দ করে না অনেকের, আছে না ব্যাপারটা? আছে। জি মিস। হ্যাঁ, জি। এটাকে বলে স্বাধীন চেতা মনোভাব, ঠিক আছে। আর জি মিস, যারা স্বাধীন চেতা মনে, মনোভাব। হ্যাঁ দেখো এখানে চাইলেই কিন্তু ইশরাক কিন্তু এই চাকরিটাই কন্টিনিউ করতে পারতেন, এবং সে যদি ঠিকঠাক মতো চাকরিটা করে যেতেন, আস্তে আস্তে কিন্তু প্রমোশন নিয়ে সে হয়তো বিক্রয় প্রতিনিধি থেকে একসময় হয়তো আরো বড় পোস্টে যেতে পারতেন, যেহেতু তার শিক্ষাগত যোগ্যতা আছে। এবং তিনি যদি ওনার ভিতরে কিন্তু আরো কিছু গুণাগুণ আছে, যেমন কঠোর পরিশ্রম করতে পারেন, সততা আছে, নিষ্ঠা আছে। সততা, নিষ্ঠা। হ্যাঁ, এইগুলো ব্যবহার করেও কিন্তু উনি ওনার চাকরিটা কন্টিনিউ করতে পারতেন। বাট একটা জিনিস যে ওনার মধ্যে আছে, যে কারো অধীনে কাজ করবে না। যেমন চাকরি করার ক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে, অন্যের মন মতোই কাজ করতে হবে, যেভাবে বলবে সেভাবেই করতে হবে, এই ব্যাপারটা ওনার ভালো লাগে না, দেখেই কিন্তু উনি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, মানে উনি ব্যবসা করার উদ্যোগ নিয়েছেন। তো বুঝতে পারছি কোন গুণটির জন্য ইশরাক জি মিস। উদ্যোক্তা হয়েছেন। আচ্ছা, আমার পড়া শুধু আলিশা বুঝতে স্বাধীন পারতেছে, চেতা মনোভাব। হ্যাঁ আর কেউ বুঝতে পারতেছে না। নো মিস, কি বুঝতে পারছি তো। বুঝতে পারছি? আচ্ছা, আমার তো এটা মনে হচ্ছিল জি না যে মিস। অন্যরা বুঝতে পারতেছে, কারণ শুধুমাত্র আনিশাই কথা বলে যাচ্ছে আর বাকিরা চুপ। আচ্ছা, তো এইখানে কিভাবে লিখতে হবে আমরা জানি তো। আমাদের গ নাম্বারটা হইলো কি, প্রয়োগমূলক প্রশ্ন। তো এইখানে আমাদের 3টি অনুচ্ছেদ থাকে। প্রথম অনুচ্ছেদে আমরা যা উত্তর চাচ্ছি সেটা যদি আমরা ধরতে পারি, সরাসরি লিখে দেব। কি লিখবো? জি মিস। জনাব ইশরাকের স্বাধীন চেতা মনোভাবের কারণেই তিনি উদ্যোক্তা, মানে উদ্যোক্তা স্বাধীন চেতা হতে মনোভাবটাই মনোভাবের ওনাকে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। এইটা যে সাহায্য একদম, করেছে। হ্যাঁ হ্যাঁ, এটা যে একদম আমি যেভাবে বলছি সেভাবেই লিখতে হবে সেটা না। এটা অবশ্যই সৃজনশীল প্রশ্ন, এখানে মুখস্থ করার কিছু নাই। তুমি প্রশ্ন মানে উদ্দীপকটা দেখবা, এরপর যা চাচ্ছে সেটা অনুযায়ী তুমি নিজে অ্যাজিউম করে লিখবা। তারপর দ্বিতীয় অনুচ্ছেদে কি লিখবো বলো তো, কি লিখবো? দ্বিতীয় অনুচ্ছেদে লিখবো যে স্বাধীন চেতা মনোভাব সম্পর্কে কিছু লিখবো। হ্যাঁ, স্বাধীন মানে চেতা কি মনোভাবটা আসলে করে, কি? স্বাধীন চেতা মনোভাবের ফলে আসলে কি কি সাহায্য করে, কি ফলাফল হবে ওটার কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে কি কি ফলাফল হবে সেটা না, মানে স্বাধীন চেতা মনোভাবটা আসলে কি, এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আর তৃতীয় জি অনুচ্ছেদে মিস। আমরা লিখবো যে এই যে স্বাধীন চেতা মনোভাব জনাব ইশরাককে কিভাবে প্রভাবিত করছে। কিভাবে প্রভাবিত করছে, কিভাবে তার জীবন এক্স্যাক্টলি, উন্নতি করছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই জিনিসটা যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের উত্তরটা খুব সুন্দর হবে, ঠিক আছে। জি হাবিজাবি মিস। কথাবার্তা লিখবো না, সুন্দর করে গুছায় লিখবো। আচ্ছা, সবাই কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিও। হ্যাঁ, তারপর শেষের জি প্রশ্ন, মিস, অ্যাটেন্ড দিয়েছি।
হ্যাঁ, সামাজিক কল্যাণে উদ্যোক্তার অবদানের বিষয়টি ইশরাকের চরিত্রে কতটুকু প্রতিফলিত হয়েছে? সামাজিক কল্যাণের উদ্যোক্তার অবদান, সমাজের কল্যাণ, ওই যে সামাজিক দায়বদ্ধতা কল্যাণের জন্য মানে আর উদ্যোক্তারা ইয়া যা তো যা করতে ওষুধ পারেন। তো আর ওষুধ তো সবার মানে কি সামাজিক সহযোগিতাই করে সবাইকে, তাই না? আচ্ছা মানে উপকারের জন্য তো। আচ্ছা, দেখো উদ্যোক্তারা যখন কোনো ব্যবসা করার উদ্যোগ নেন তখন কি তারা তাদের এই উদ্যোগটার মাধ্যমে কিন্তু সমাজে যারা আছে, যারা কাস্টমার, তারা কিন্তু পণ্যটা পাচ্ছে। কারণ সে যদি ব্যবসাটা না করতো তাহলে কিন্তু ওই এলাকায় যেখানে উনি ওনার দোকানটা দিচ্ছেন বা ব্যবসা প্রতিষ্ঠানটা স্থাপন করছেন, ওই এলাকায় কিন্তু ওই পণ্যটা পাওয়া যাচ্ছিল না বা ছিল না, হয়তো অনেক দূরে থেকে নিয়ে আসতে হতো। তো এই যে নিয়মিত ভোক্তা মানে ভোক্তা যারা বা ক্রেতা যারা, তারা কি নিয়মিতভাবে পণ্য পাচ্ছে, তাই না? এবং অবশ্যই মানসম্মত পণ্য পাচ্ছে। তো সহজলভ্য। হ্যাঁ, এবং মনে করো যে সঠিক দামে, অতিরিক্ত মুনাফা না করে সঠিক দামে ভালো পণ্য ক্রেতাদেরকে নিয়মিত সরবরাহ করা, এটাও কিন্তু একটা সামাজিক দায়িত্ব ব্যবসায়। বুঝতে পারছি? জি মিস, হ্যাঁ, তাছাড়া দেখো উনি যে পরবর্তীতে একটা এটাই ওষুধ, বলতে চাইছিলাম মিস। হ্যাঁ আমি বুঝতে পারছি, এর পরবর্তীতে উনি যে ওষুধ প্রস্তুতকারী কোম্পানি প্রতিষ্ঠা করেন, সেখানে কিন্তু অনেক লোক কাজ করতেছে। সো অনেক লোক কাজ করতেছে মানে কি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে না? জি মিস, হ্যাঁ, তো কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কি হচ্ছে, তাদের তাদের আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পাচ্ছে, জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, তাই না? জি মিস। হ্যাঁ, তো এই যে দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্ন, উচ্চতর দক্ষতা। তো এটা নামই উচ্চতর দক্ষতা, তার মানে আমাদের সর্বোচ্চ দক্ষতাটা এখানে দেখাইতে হবে। আর 4টা অনুচ্ছেদে আমাদের দেখাইতে হবে। তো এটা কি আমরা দেখাইতে পারবো? জি মিস, পারবো। আচ্ছা, তারপর আমরা আরেকটা বলতে পারি, দেখো জনাব ইশরাক আগে নিজে একটা চাকরি করতেন। রাথিলা কিছু বলবা? আচ্ছা, না দেখো মিস। আচ্ছা, জনাব ইশরাক কিন্তু আগে নিজে একটা চাকরি করতেন, ঠিক আছে, অন্য একটা প্রতিষ্ঠানের অধীনে চাকরি করতেন, বাট উনি কি করছেন, নিজের কর্মসংস্থানের সাথে সাথে আরো কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছেন, নতুন আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করছেন। তো এর মাধ্যমে কি নিজের সাথে সাথে আরো কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছেন, এটা আমরা বলতে পারি। তো এটাকে আমরা 4টা অনুচ্ছেদে গুছিয়ে লিখতে পারবো না? একটু কঠিন হবে, বাট জি মিস, পারবো। পারবো। আচ্ছা, তো জি মিস, বাসার পারবো। হোমওয়ার্ক আমি দিচ্ছি আজকে, তোমরা পড়াশোনা করো না, হোমওয়ার্ক দিলেও করো না, আজকে এই ঘ নাম্বার প্রশ্নটা লিখবা, লিখে আমাকে ছবি তুলে দিবা। আপনার পারবা? মেসেঞ্জারে দিব। হ্যাঁ, মেসেঞ্জারে দিবা। মিস গ্রুপে না মেসেঞ্জারে দিব? তুমি গ্রুপেও দিতে পারো, মেসেঞ্জারে দিতে পারো, বাট গ্রুপে দিলে ব্যাপারটা কি, তোমার দেখা দেখি অন্যরা কি করবে, তুমি হয়তো খুব সুন্দর করে দেখে লিখছো, দেখে লিখবে। অন্যরা দেখে দেখে হয়তো কোনো কষ্ট না করে, চিন্তা ভাবনা না করে লিখে মিস দিবে। বাট আপনার মেসেঞ্জার জানি না তো কোনটা। জানো না? লিংক যেটা দিয়ে দিছে না, ওই লিংকটাই মধ্যে মিসের আইডি তো আছে, মিস তো হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আমি আগে লিংক আজকে লিংক দিছে। দিছি, হ্যাঁ ওইটা দিই। পারবা? ওইটাই মিস। জি মিস, হ্যাঁ, পারবো। আচ্ছা ঠিক আছে, তো আজকে হোমওয়ার্কটা হবে আমাদের ঘ নাম্বার প্রশ্ন উত্তরটা লিখে দিবা। খুব যে বড় হইতে হবে বা খুব যে ঠিক হইতে হবে সেটা না, তুমি যেভাবে মনে করো সেটা। আর অবশ্যই কোনো রকমের গাইড দেখা যাবে না, ঠিক আছে, গাইড দেখা নিষেধ। আচ্ছা, তোমাদের কাছে মিস গাইড গাইড আছে? তো কি দিইনি, দেখবো কই থেকে? না না, অনেকের কাছে গাইড আছে আমি জানি, ঠিক আছে। আর জি যাদের মিস, কাছে গাইড এটা আছে, 12 অধ্যায় না? হ্যাঁ 12 অধ্যায়, 12। আচ্ছা, 12 অধ্যায় ঘ নম্বর। হ্যাঁ 12 অধ্যায় ঘ নাম্বার। তারপর আমরা দ্বিতীয় প্রশ্নটাতে চলে যাচ্ছি। দেখো কে পড়বে এটা? আনিশা পড়বে না অন্য কেউ পড়বে? এটা কে পড়বে? মিস আমি পড়বো। মিস আমি পড়বো। আফসানা, হ্যাঁ পড়ো আফসানা। কালীপচ্ছ গ্রামের শ্যামল সামান্য টং দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। দিনরাত খেটে তিলে তিলে তিনি ব্যবসাটি প্রতিষ্ঠিত করেছেন। সদা হাস্যময় শ্যামল কখনো ক্লান্তির কাছে হার মানেননি। তার প্রতিদিনের কাজের ব্যস্ততা এলাকার সবাইকে মুগ্ধ করত। আজ তিনি এলাকার স্বনামধন্য ব্যবসায়ী। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও তার হাত প্রসারিত। আচ্ছা, তো এখানে উদ্দীপকটা কি বলছে, এটা হলো কালীকচ্ছ গ্রামে, এরকম একটা গ্রামের নাম আমরা সাধারণত শুনিও না, তো বলা যায় একদম মানে প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রাম। তো সেখানে শ্যামল নামক একজন ছেলে, তার হয়তো পড়াশোনা হয়তো তেমন একটা নাই, তো সাধারণ একটা ছেলে কি করছে, একটা টং দোকান চিনি, ছোটখাটো যে দোকানগুলো থাকে পানের, চায়ের, চিনি না? হ্যাঁ, ওই ধরনের টং দোকান দিয়ে সে কি করছে, ব্যবসা শুরু করছে।
তো দিনরাত খেটে তিলে তিলে তিনি কি করছেন, ব্যবসাটা প্রতিষ্ঠিত করছেন। ছোট্ট একটা ব্যবসা দিয়ে শুরু করে তারপর অনেক পরিশ্রম করে একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করেন। সদা হাস্যময়, মানে ওনার মুখে সবসময় হাসি লেগেই থাকে, এরকম একজন মানুষের মুখে কখন মানে তিনি কখনোই ক্লান্ত, মানে ওনার দেখলে যে মনে হবে যে খুব কষ্ট করতেছে। হ্যাঁ, উনি সত্যি খুব কষ্ট করতেছেন, বাট এই যে কষ্টকর কাজ, এই ক্লান্তি, এটার কাছে উনি কখনোই হার মানেননি। আর প্রতিদিনের কাজের ব্যস্ততা এলাকার সবাইকে মুক্ত করতো। এই যে উনি যে এত কষ্ট করে কাজ করতেছে সেটা আবার সবার ভালো লাগতো। হ্যাঁ, সবাই বলতো না আসলে ছেলে তো অনেক কষ্ট করতেছে। পরিশ্রম। এক মিনিট, হ্যাঁ। সরি, হ্যাঁ। আচ্ছা, তো ওনার প্রতিদিনের কাজে ব্যস্ততা ওনার এলাকার সবাইকে মুগ্ধ করতে। আজ তিনি এলাকার স্বনামধন্য ব্যবসায়ী। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড তার হাত প্রসারিত, মানে ধর্মীয় এবং সামাজিক বিভিন্ন ধরনের কাজ, হ্যাঁ, ওটাতেও ওনার হাত প্রসারিত। আচ্ছা, প্রথমটা ইস্টার্ন হাউজিং কত সালে প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, ইস্টার্ন হাউজিং এটা কি পরিচিত মনে হয়? না, নামটা শুনছি কোথাও? হুম, শুনছি। জহুরুল ইসলাম সম্পর্কে আমরা যখন পড়ছিলাম তখন তিনি কি 1964 সালে ইস্টার্ন হাউজিং নামক একটা আবাসন প্রকল্প শুরু করেন, মানে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। হ্যাঁ, মানে উনি 1964 সাল বা 60 সালের দিকে কি করছেন, চট্টগ্রামে একটা টিম্বার কাঠের একটা কারখানা দেন, আরেকটা হলো ঢাকা একটা গ্লাস ফ্যাক্টরি দেন। এরপরে 1964 সালে উনি ইস্টার্ন হাউজিং নামক একটা আবাসিক ব্যবসা প্রতিষ্ঠান মানে প্রকল্প শুরু করেন, যেখানে কিনা যে ঢাকার যে জায়গাগুলোতে তেমন একটা লোকালয় ছিল না, অনেকটা বন জঙ্গল টাইপ, তো ওইখানে কি বাড়ি ঘর তৈরির কাজ করতেন, বুঝছো, রাস্তাঘাট তৈরি কাজ করতেন। তো এটাই হলো ইস্টার্ন হাউজিং ছিল, মানে আবাসন প্রকল্প, সবচেয়ে বড় আবাসন প্রতিষ্ঠান। আচ্ছা, আমরা সব ভুলে গেছি। তারপর খ নাম্বার, বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। কি হইতে পারে বলতো বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি? কি মনে হয় সেটা বলো। হ্যাঁ, কোন ব্যক্তি যারা হলো গিয়ে আমি বলি যারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্রযাত্রা আচ্ছা, হচ্ছে আনিশা অনেকটা কাছাকাছি চলে গেছে, অনেকটা কাছাকাছি হয়ে গেছে। দেখো, আর তাদের হ্যাঁ? মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যারা আমাদের ব্যবসা করতেছে বলতে আচ্ছা, পারতেছি না, আপনি বলুন। না না বলতে পারছো না, হয়ে গেছে কিন্তু তুমি ঠিক বলছো। এই যে দেখো, তুমি অ্যাজিউম করে অনুমান করেও কিন্তু প্রায় সঠিকটা বলে ফেলছো। দেখো, যারা কিনা ব্যবসা প্রতিষ্ঠান মানে শিল্প ব্যবসা বাণিজ্য, ঠিক আছে, বিভিন্ন রকমের ব্যবসার নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেন এবং এগুলো সম্প্রসারণের দায়িত্ব গ্রহণ করেন, ঠিক আছে, ভূমিকা সম্প্রসারণ করে পালন থাকেন। করেন। হ্যাঁ, তারাই হলো বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দেখো, আমরা যখন জহুরুল ইসলাম সম্পর্কে পড়ছিলাম এবং স্যামসন এইচ চৌধুরী সম্পর্কে পড়ছিলাম, তখন আমরা আসলে কি দেখছিলাম, ওনারা শুরু করছিলেন কি খুব ছোট্ট একটা ব্যবসা দিয়ে না। প্রথমে কি ওনাদের ব্যবসাটা খুব বড় ছিল? না, ওনারা ছোটখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করছিলেন। এরপর ওই ব্যবসাটাকে সম্প্রসারণ তো করছেন, বড় তো করছেন, একই সাথে আরো অনেক ধরনের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে ওনারা কি ব্যবসা নতুন নতুন ব্যবসা দিচ্ছেন না? মনে আছে জহুরুল ইসলাম কি করছিলেন? উনি ফার্স্টে একটা ওনার এলাকায় একটা ছোট্টখাটো মানে ওই গ্রামে একটা কনস্ট্রাকশন ব্যবসা দিছিলেন, যেখানে কিনা প্রথম ডাকঘর তৈরি করার কাজ করছেন। এরপর কি উনি ওইখানে থেমেছিলেন? সেটা কিন্তু না, উনি ওই ব্যবসাটা কনস্ট্রাকশন বিজনেসটা তো মেন ছিল, এটার সাথে সাথে কি উনি ওই যে কাঠের কারখানা টিম্বার স মিল এটা দিছেন, একই সাথে যে গ্লাস ফ্যাক্টরিও তো দিছেন না মেয়েরা? হ্যাঁ, আবার স্যামসন এইচ চৌধুরী কি করছিলেন, একটা ওষুধ তৈরির প্রতিষ্ঠান দিছিলেন। এরপর কি ওইটা কি শুধু স্কয়ার কি শুধু এখন ওষুধই তৈরি করে না আরো অনেক পণ্য তৈরি করে? সব ধরনের বলতে অনেক ধরনের পণ্য তৈরি করে। এক্স্যাক্টলি। তো দেখছো, এই যে এনারা কি বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ না? কারণ ওনারা যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করছেন এবং এগুলো যে সম্প্রসারণ করছেন, তো এনাদের কি বলা যাবে বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো আমরা কি এটা লিখতে পারবো? সেটা লেখার সময় কি ওনাদের নাম উল্লেখ করে দিতে হবে, যেমন কারা কারা এরকম করছে? এটা তুমি হয়তো উদাহরণ হিসেবে লিখতে পারো, বাট দেখো আমাদের অনুধাবনমূলক প্রশ্নে কি বলতে হয়, অনুধাবনমূলক প্রশ্নে আমাদের দুইটা
অনুচ্ছেদ থাকে, ঠিক আছে? সেখানে হ্যাঁ তোমার যেইটা চাচ্ছে মানে বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে আসলে কি বুঝি সেটা লিখবা। এরপর দ্বিতীয় অনুচ্ছেদে তুমি বলতে পারো যে এই ধরনের ব্যক্তিরা আসলে কি করে, কোন ধরনের কাজ করে, এবং এরপর যদি তুমি একটা উদাহরণ হিসেবে জহুরুল ইসলাম বা স্যামসন এইচ চৌধুরী সম্পর্কে বলো তাহলেও খুব সুন্দর হবে, ঠিক আছে? লিখতেই হবে, বাধ্যতামূলক না, বাট তুমি যদি লেখো তোমার উত্তরটা খুব সুন্দর হবে। বুঝতে পারছি? জি মিস। আচ্ছা, তারপর হলো আমাদের গ নাম্বার প্রশ্ন, উদ্যোক্তার কোন গুণটি থাকায় শ্যামল আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী? বলতো শ্যামলের আসলে কোন গুণটা বেশি ছিল বা কোন জিনিসটা থাকার কারণে উনি ব্যবসায় সফলতা লাভ করছে? পরিশ্রমী। এক্স্যাক্টলি। এই যে দেখো ওনার ঘটনাটা দেখে আমরা যেটা বুঝছি যে যত কষ্টই হোক উনি কখনো পিছু হাঁটতেন না, এবং উনি কি পরিশ্রম, সবসময় পরিশ্রম করতেন, ঠিক আছে? পরিশ্রমটাকে কখনো কষ্ট বলে মনে করতেন না, এবং উনি জানতেন যে উনি যদি পরিশ্রম করতে পারেন, যা করতে হবে যে করতে হবে সেটা যদি খুব কষ্ট করে হোক করে ফেলতে পারেন তাহলে কি উনি সফল হবেন। তো এই পরিশ্রম করার গুণটি থাকার কারণে শ্যামল আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আচ্ছা, এটা কি আমরা লিখতে পারবো? জি মিস, লিখতে পারবো। ব্যবসা খুবই কষ্টকর কাজ, কারণ নতুন একটা ব্যবসা করার উদ্যোগ নেওয়া থেকে শুরু করে সেটাকে বাস্তবায়ন করা এবং সেই ব্যবসাটাকে টিকে থাকা, শুরুতেই আসেন। হ্যাঁ টিকে ধরে থাকা রাখতে এবং হয়। সেটাকে সম্প্রসারণ করা অনেক কষ্ট, অনেক কাজ করতে হয়। অনেকেই আছে যে হয়তো খুব উৎসাহী হয়ে এক্সাইটেড হয়ে নতুন একটা ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করে শুরু করে দিছে, বাট একটা সময় সে আর পরিশ্রম করতে পারতেছে না, ওটা ধরে রাখতে পারতেছে না, তারপর কি হচ্ছে, সে ধরা খাচ্ছে, তার ব্যবসাটা হয়ে যাচ্ছে। বুঝছো? তো এইটা কিন্তু হয় নাই। আমাদের এই উদ্দীপকের শ্যামল খুব ছোট্ট একটা টং দোকান দিয়ে ব্যবসা শুরু করলেও পরবর্তীতে কিন্তু উনি ওই এলাকায়, ওই যে কালীকচ্ছ গ্রাম বা ওই এলাকায় একজন স্বনামধন্য ব্যবসায়ী। কারা স্বনামধন্য ব্যবসায়ী হয়? যারা অনেক বড় ধরনের ব্যবসা করে, ঠিক আছে? ব্যবসা করার ক্ষেত্রে অনেক টাকা পয়সা অর্জন করে ফেলে, অনেক বড় একটা ব্যবসা করে ফেলে। বুঝছি? তো এটাকে আমরা লিখতে পারবো, মনে হয় পারবো, অত কঠিন না, সোজাই। জি মিস, আচ্ছা, পারবো। ঘ নাম্বার প্রশ্ন, মিস্টার শ্যামলের ধর্মীয় ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করুন। কি হবে এটা? এটা একটু কঠিন মনে হচ্ছে। একটু কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, কঠিন মনে হচ্ছে। যদি আমরা আমাদের প্রশ্নটাকে একটু ভেঙে ভেঙে দেখি যে আসলে কি বলছে। আমাদের মূল সমস্যা কি, আমরা যখনই কোনো প্রশ্ন দেখি আমাদের যদি মনে হয় এটা কঠিন, তখন কি হয়ে যায়, আমরা ভাবি আমরা প্রশ্নটাই বুঝি না। হ্যাঁ, এখানে কি বলছে, বলছে শ্যামল যে ধর্মীয় ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড। আগে আমরা বুঝি যে ধর্মীয় ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড বলতে কি বোঝে। দেখো আমরা দেখি না মাঝে মাঝে অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো কি করে, স্কুল কলেজ তৈরি করে, হাসপাতাল তৈরি করে, বা বিভিন্ন রকম ভাবে মানুষকে সাহায্য সহযোগিতার জন্য টাকা পয়সা দেয়, ত্রাণ দেয়, দেখি না? এগুলো সামাজিক। আবার দেখো যে ধর্মীয় কাজ বলতে কি বোঝায়, শ্যামল যদি মুসলিম হয়ে থাকে, সে যদি একটা মসজিদ তৈরি করার বা একটা মাদ্রাসা তৈরি করার, মিস আপনার কথা আটকে আটকে আসতেছে, কিছু শুনতেছি না। না মিস, ঠিক আছে, রাখিলাম, নেট প্রবলেম। হ্যাঁ, হতে পারে, কারণ আমি তো তোমাদের কথা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি, সো মনে হয় না আমার প্রবলেম। আচ্ছা, আমি আবার রিপিট করছি। দেখো, ধর্মীয় কর্মকাণ্ড বলতে ওইটাকে বোঝায়। দেখো, শ্যামল যেই ধর্মের অনুসারী হোক না কেন, সে যদি তার ধর্ম অনুসারী যে ধর্মীয় প্রতিষ্ঠান, যেমন মসজিদ হতে পারে, এখন আটকে আটকে আসতেছে। এখন আটকে আসতেছে? না মিস, ঠিকই আছে, এখনো ঠিক আছে। আচ্ছা, ধর্মীয় প্রতিষ্ঠান যদি স্থাপন করে, যেমন মসজিদ তৈরি করার ক্ষেত্রে সে কিছু টাকা দিল, বা একটা নিজ উদ্যোগে মসজিদ তৈরি করে দিল, বা ওই এলাকায় এতিমদের জন্য মাদ্রাসা তৈরি করে দিল, বা এমনি সাধারণ একটা মাদ্রাসা তৈরি করে দিল, ঠিক আছে, যেখানে কিনা ধর্মীয় শিক্ষা দান করা হবে, বা সে যদি হিন্দু হয়ে থাকে সে যদি একটা মন্দির প্রতিষ্ঠা করে, অথবা মন্দিরে যেন নিয়মিত অর্থ সরবরাহ করা যায় এমন একটা ফাউন্ডেশন তৈরি করে দেয়, তো এটা কি ধর্মীয় কাজ হবে না? সামাজিক কাজ আর ধর্মীয় কাজ মানে কর্মকাণ্ড বলতে যাবো যে সেটাকে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো এখন দেখো এখানে কি বলছে, শ্যামলের ধর্মীয় ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়টি, মানে সে কি করে এই ধরনের কর্মকাণ্ড যখনই হয়, এই যে এরকম সামাজিক দায়িত্ব পালন, ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ হয়, তিনি কি করেন, অংশগ্রহণ করেন। তো এই ব্যাপারটা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করেন। তো আমরা কি এর আগে একটু আমরা জানি না যে ব্যবসা প্রতিষ্ঠানের কি সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, হ্যাঁ, যারা আছে তাদের প্রতি, এবং ব্যবসা প্রতিষ্ঠান কি করতে পারে এই দায়িত্বগুলো খুব
ভালো সহজেই পালন করতে পারে, যেটা কিনা আমরা সাধারণ মানুষ এককভাবে করতে পারি না। কারণ ব্যবসা প্রতিষ্ঠানে কি আছে, পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে এবং লোকবল আছে, বাট আমাদের সাধারণ মানুষের কি আছে? আমরা একটা সিঙ্গেল মানুষ কি গিয়ে কি একটা কি স্কুল তৈরি করতে পারবো, হসপিটাল তৈরি করতে পারবো, বা এরকম দায়িত্ব কি নিতে পারবো? সেটাও নিতে পারবো না। দেখো ব্যবসা প্রতিষ্ঠান কি সংগঠন করার যে যোগ্যতাটা সেটা কিন্তু আছে। যিনি উদ্যোক্তা তিনি কিন্তু জানেন কিভাবে বড় বড় কাজগুলোর দায়িত্ব নিতে হয় এবং কিভাবে সেগুলো সম্পূর্ণ করতে হয়, কোন সোর্স পরিচালনা থেকে করতে হয়, কি। সফলভাবে উন্নয়ন করতে হয়। হ্যাঁ, তো এই যে ব্যবসার যে সাংগঠনিক ক্ষমতা, ঠিক আছে, দায়বদ্ধতা, তারপরে যে উদ্যোগ গ্রহণ করার ব্যাপারগুলো, তো এই ব্যাপারগুলো শ্যামলের আছে দেখেই তো শ্যামল কি এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। এবার কি আমরা প্রশ্নের উত্তরটা ধরতে পারতেছি কি চাচ্ছে প্রশ্নে? জি মিস, বুঝতে পারছি। আনিশাই বুঝতে পারতেছি নাকি অন্য সবাই বুঝতে পারতেছে? আমাকে এর সাথে একটু বলবে, না হলে আমি আবার বলবো। সবাই বুঝতে পারতেছি? জি মিস। হ্যাঁ, নাজিয়া, নাদিয়া, লামিশা, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তো যদি আমরা ধরতে পারি তাহলে এই প্রশ্ন উত্তরটা আমরা লিখতে পারবো। এবং আসলে শ্যামলের কোন যোগ্যতাগুলো আছে বা একজন সফল উদ্যোক্তার কোন ধরনের যোগ্যতাগুলো থাকার কারণে তারা এই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারেন, তো সেটাই আমাদের গুছিয়ে লিখতে হবে। এবং একই সাথে আমাদের কি উদ্দীপকের ব্যাপারটাও লিখতে হবে, ঠিক আছে? উদ্দীপকে কিভাবে কি হয়েছে, যে শ্যামল কি তার পরিশ্রম, হ্যাঁ, উদ্যম, অধ্যবসায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে। সততা, ন্যায়, এগুলোর মাধ্যমে কি ছোট্ট একটা ব্যবসা থেকে অনেক বড় একটা ব্যবসা গঠন করেন, মানে উনি একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। তো এরপরে কি তিনি শুধু তার নিজের ব্যবসার কথাই চিন্তা করেন না বা নিজের মুনাফার কথাই চিন্তা করেননি, তিনি বিভিন্ন রকমের ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডে, উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন, ঠিক আছে? অংশগ্রহণ করে উন্নয়ন করেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই জন্যই আমরা কি বলতে পারি যে আমাদের পাঠ্যপুস্তকের আলোকে উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের যেই ধরনের গুণাবলী থাকে এবং তারা যেই ধরনের দায়বদ্ধতা বা উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকেন, এই ব্যাপারগুলো একসাথে অ্যাডজাস্ট করে আমরা উদ্দীপকের ঘটনার আলোকে আমরা উত্তরটা লিখবো, পারবো না? হ্যাঁ, তো আমাদের হোমওয়ার্ক কোনটা ছিল মনে আছে? আমাদের 12 অধ্যায়ের অনুশীলনের প্রথম সৃজনশীলের ঘ নাম্বার প্রশ্ন উত্তরটা লিখবো, ঠিক আছে? সবাই সবার মতো করে লিখবো, যে যতটুকু পারি ততটুকু নিজের মতো করে লিখবো, ঠিক আছে? বুঝতে পারছি? জি মিস। আচ্ছা, তো আমাদের ক্লাসটা এখনই শেষ হয়ে গেছে। আশা করি তোমরা সবাই আমাকে অ্যাটেন্ডেন্সটা দিছো।